শান্তিপুর নাম শুনলেই মনে হয় যেন স্বর্গের এক টুকরো। সবুজ ধানক্ষেত, মাটির ঘর, সাঁকো পেরিয়ে বয়ে চলা শান্ত নদী, আর হাওয়ায় দুলতে থাকা কাঁচা আমের গন্ধ, যেখানে সূর্য ওঠার সাথে সাথেই ছেয়ে যায় সৌন্দর্য। এমনই একটি গ্রামে বাস করত নানান ধরনের মানুষ। তাদেরকে শাসিয়ে পুষিয়ে চাটত জমিদার হেমন্ত রায় বাবু। বয়স তখন 40 পেরিয়েছে। চোখে মুখে গর্ব, মন শুধু চাই পাই করে। টাকা আর জমির নেশায় সে মানুষ চিনত না, চিনত শুধু হিসাবের খাতা আর খাজনার অঙ্ক। আব্দুল কাকা গ্রামের একজন সৎ নিরীহ কৃষক। পরনে সাধারণ লুঙ্গি, মাথায় পেঁচানো গামছা, মুখ ভর্তি দাড়ি, দুটো কাপা কাপা চোখে জীবন যুদ্ধে পরাজয়ের ছাপ। একমাত্র ছেলে রাশেদ পড়াশোনায় ভালো, মেধাবী, সদা বিনয়ী। কাকার স্বপ্ন ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। ছেলের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। ধীরে ধীরে খাজনার সময় ঘনিয়ে এলো। আব্দুল কাকা তখন বউয়ের গয়না বিক্রি করে এদিক সেদিক করে কিছু টাকা জোগাড় করলেন। পুরো খাজনার টাকা জোগাড় করতে পারল না। তাই সে হেমন্ত রায়ের দরবারে গিয়ে কাকুতি মিনতি করে বললেন, সাহেব, এই বছর একটু সময় দেন। ছেলের বিয়েটা ঠিক হয়েছে, পরের বছর সব টাকা একসাথে দিয়ে দেব। আপনি দয়া করে একটু দয়া করেন। হেমন্ত রায়ের চোখে দয়ার পরিবর্তে উপহাস ঝলছিল। তোকে জমি চাষ করতে দিয়েছি, না হলে তো খেতে পারতিস না। আর ছেলের বিয়ে দিতি কিভাবে? বিয়ে তোরা করবি, খাজনা আমি মাফ করব? হ্যাঁ, আমি আরো কিছু খাজনা পাওনা আছি। ওসব খাজনা টাজনার ব্যাপারে আমি আর সময় দিতে পারবো না। কোনো উপায় না পেয়ে আব্দুল বাড়িতে চলে এলো। আর সেই রাতেই চাঁদের আলোয় ডুবেছিল সারা গ্রাম। হেমন্ত রায়ের পোষা লাঠিয়ালরা নেমে পড়ল আব্দুল কাকার জমিতে। সমস্ত ক্ষেতের ধান কেটে আবাদ করে দিল জমি, এবং ধান দিয়ে ভরল জমিদারের গোলা। সব শেষ। বিয়ের ঘর ভেঙে গেল। মেয়ের পরিবার অপমানিত হয়ে সম্পর্ক ছিন্ন করল। রাশেদের চোখে জল, আর কাকা মুখে কোনো কথা না বলে বুক চেপে বসে রইলেন এক কোণে। সকালে ঘুম ভাঙল না তার। এত বড় অপমান আর আঘাত সইতে পারলেন না তিনি। চলে গেলেন পরকালে। 20 বছর পর। সময় যেন এক চুপচাপ প্রতিশোধ পরায়ণ লোক। কথা বলে না, কিন্তু কাজ করে যায়। হেমন্ত রায়ের সেই দাপট আর নেই। সরকারি আইন অনুযায়ী জমিদারি ব্যবস্থা বাতিল হয়ে গেছে। জমি চলে গেছে ঘাস খাতে। মানুষের অভিশাপে তার সকল সম্পত্তি বিলীন হয়ে যায়। তার ছেলে বিদেশে গিয়ে আমেরিকান নারী বিয়ে করে আর ফিরে আসেনি। তার স্ত্রীও দুরারোগ্য ক্যান্সারে মারা গেছেন। ঘরে এখন শুধুই নীরবতা। তাকে দেখাশোনা করার মতো আর কোনো লোক নেই। বৃদ্ধ হেমন্ত এখন একটি পুরনো চাদরে মোড়া, শুষ্ক চোখে শুধুই দৃষ্টিশূন্যভাবে তাকিয়ে থাকেন। কেউ পাশে বসে দুইটা কথাও বলে না, কেউ একটু ডেকেও জিগায় না। কারোর কোনো প্রয়োজন নেই তাকে। একদিন তিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে দূরের একটি গ্রামে ভিক্ষা করতে শুরু করলেন। আর পুরনো দিনের কথা চিন্তা করতে থাকলেন। মানুষদের অত্যাচার করা, মহানন্দে বিলাসবহুল জীবন কাটানো, সেই সময় সবকিছু তার হুকুমে চলতো। ভাবতে ভাবতে তিনি অন্যমনস্ক হয়ে গেলেন। হঠাৎ একটি গাড়ির ধাক্কায় বুড়ো মাটিতে পড়ে। গাড়ি থেকে এক যুবক বেরিয়ে এসে বুড়োকে দাঁড় করালো। গায়ে দামি জামা, সুসজ্জিত অবস্থায়, হাতে ব্যাগ। যুবক বলল, চাচা, আপনি তো হেমন্ত রায়? বৃদ্ধ মাথা তুলে তাকান। হ্যাঁ বাবা, আমি হেমন্ত। আগে ছিলাম, এখন কেউ নই। আমাকে চিনতে পারছেন? তোর মুখ খুব পরিচিত লাগে। আমি রাশেদ, আব্দুল কাকার ছেলে, যার বিয়ে আপনি ভেঙে দিয়েছিলেন। হেমন্ত রায় কাঁপতে কাঁপতে বললেন, বাবা, আমি ভুল করেছি। আমি মানুষ ছিলাম না। এখন বুঝি কর্ম একদিন ঠিকই ফিরে আসে। আমি একা, অবহেলিত, অভিশপ্ত। রাশেদ চোখের জল গোপন করে মাথা নিচু করে বলল, আজ আপনি বুঝলেন আপনার চোখে জল আসার কারণ। হেমন্তের গলা কেঁপে উঠল। জীবন আমাকে শাস্তি দিয়েছে, তুমি ক্ষমা করে দাও বাবা, যদি পারো। একদিন সন্ধ্যায় রাশেদ বাড়ি ফেরার পথে দেখে
হেমন্ত বুড়ো বসে আছেন একা এক বেঞ্চে নদীর ধারে। তার চোখ বন্ধ, মুখে শান্তির রেখা, কিন্তু নিঃশ্বাস আর ওঠে না। নিস্তব্ধ হয়ে আছে পুরো নদীর তীর। পাশে পড়ে আছে সেই পুরনো খাজনার খাতা। তার উপরে লেখা আছে, পৃথিবীর সবচেয়ে কঠিন ঋণ হচ্ছে মানুষের কান্না। মানুষ ক্ষমা না করলে এই ঋণ কখনো শোধ হয় না, কিন্তু সময় সুদে আসলে এই ঋণ শোধ করে নেয়। শেখার বিষয় হলো, অন্যায় যে করে সে যত শক্তিশালীই হোক না কেন, তার কর্ম একদিন তার কাছে এসে বুঝিয়ে দিয়ে যাবে দেনা পাওনা কত। চোখের জল কখনো বৃথা যায় না, একটি নিঃশব্দ প্রার্থনা কখনো ব্যর্থ হয় না।